আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি বহুশ্রুত গল্প বাঁদরের পা। লেখক হেমেন্দ্র কুমার রায়। চরিত্রায়নে অবনীবাবু, সুরেনবাবু ও অন্যান্য চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত। গল্প পাঠে ও সুরমার ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে আবার নতুন করে ভয় পেতে পেতে শুনি ভৌতিক গল্প বাঁদরের পা। অবনীবাবু বলছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। ওই মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়ে এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, আচ্ছা, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব নাকি? হ্যাঁ, এই প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছার কথা আমি জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল, আর তার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আরেকজন লোকের কাছে 3টে ইচ্ছা প্রকাশ করতে পারে। হ্যাঁ, তা পারে। তাহলে ওটা আমাকেই দিন না কেন? অবনীবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন কেন? না না না, আপনি জানেন না এ যে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আরে দূর, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। বেশ, আপনার কথাই থাকুক তবে, কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প না? তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস, তবু মজাটা একবার দেখাই যাক না কেন? আচ্ছা, প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? আমাদের তো কোনো অভাব নেই গো। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছে আছে বটে। এই আমাদের বাড়িখানা অনেক দিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালো হয়। এই জন্য 1,000-5 টাকার দরকার। 1,000-5 টাকা দরকার? তো আমার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 1,000-5 টাকা দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপর ফেলে দিলেন।
সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি অমন করে উঠলে কেন গো? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা না আমার হাতের ভিতরে কেমন নড়ে উঠলো। ও তোমার মনের ভুল। চলো চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না তো, খাবে চলো। এই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতে স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, ও পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না, ওরই একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবে। সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে উঠে বললেন, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000। বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছে। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সে বাঁদরের পাটা কোথায় গেল গো? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই তো, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? ওর কাছে এখনো তো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। না না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব যত সব আজগুবি ব্যাপার। না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। কি আবুল তাবুল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এক্ষুনি আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে নেহাতি দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে তুমি দেখাবে না? বেশ বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে তিনি বললেন, আমি আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে ঝোড়ো হাওয়া গোঁ গোঁ করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপরে টিক টিক করে ডাকলেন। তারপরে সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন। ব্যগ্রস্বরে বললেন, ও কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ না, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। না
চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছ না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির ওপর কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। আমার ছেলে আমি ওকে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।